জায়গায় গদরমুখী শুটিং হয়েছিল। এটার দাম বলছে 360 টাকা। এটা বানাতে 5 থেকে 6 ঘন্টা লাগে। दरवाजे पर जो गला बना हुआ है तो यहाँ का जो चिकन कारीगरी है उसका डिजाइन है। ওয়েলকাম টু লখনউ। লখনউ যাকে বলা হয় নবাবের শহর, যেখানে আজও জীবন্ত হয়ে আছে ইতিহাস। এই লখনউ ভ্রমণ প্রেমিকদের কাছে প্রিয় হয়ে উঠেছে তার ঐতিহাসিক স্থাপত্য আর সুস্বাদু সব খাবার দাবারের জন্য। তাই কলকাতা থেকে এবারে আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান ভারতের ঐতিহাসিক শহর লখনউয়ে। আর তোমাদের জন্য থাকছে লখনউ ভ্রমণের সব রকমের তথ্য। তাই ভিডিওটি কেউ স্কিপ করো না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। এবারে হাওড়া থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের এবারের ট্রেন ছিল সন্ধ্যে 7:15-তে 13005 হাওড়া অমৃতসর মেল। প্রায় 20 ঘন্টা জার্নির পর লখনউতে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম হলো পরদিন দুপুর 1:20। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে 505 টাকা জনপ্রতি, থার্ড এসি ইকোনমিকের ভাড়া পড়বে 1255 টাকা জনপ্রতি, থার্ড এসির ভাড়া পড়বে 1305 টাকা জনপ্রতি। এই ট্রেনটি ছাড়াও কলকাতা ও হাওড়া স্টেশন থেকেও বেশ কয়েকটি ট্রেন আছে লখনউতে পৌঁছানোর জন্য, যার ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলেই চেক আউট করে আসতে পারো। এই জাস্ট লখনউ স্টেশনে এসে আমরা পৌঁছালাম। এখন স্টেশন থেকে বাইরে বেরোবো, বেরিয়ে দেখবো যে একটা কোনো হোটেল পাই কিনা, কারণ এবারে আমাদের লখনউ ট্যুর প্ল্যান কিন্তু 2 রাত 3 দিনের। 2 দিন আমরা লখনউতে থাকছি, পুরো লখনউটা ঘুরবো, কোথায় কি আছে সব কিছু জানাবো। তো চলো এখন লখনউ স্টেশনের বাইরে যাই, তারপরে জানাচ্ছি সব। স্টেশনের বাইরে চলে এসেছি, 1 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখলাম স্টেশনটা বাইরে থেকে খুব সুন্দর দেখতে। স্টেশনটাকেই দেখে মনে হচ্ছে একটা হিস্ট্রিক্যাল প্লেস। তো যাই হোক, এখন আমাদের যেটা দরকার সবার প্রথমে একটা হোটেল নেওয়া। আমরা সাধারণত জানি না যে, কারণ লখনউতে আমরা আগে আসিনি, এই তো প্রথমবার, তাই স্টেশনের আশেপাশে কোনো হোটেল আছে কি না সেটা দেখতে হবে খোঁজখবর নিয়ে। আর এছাড়াও তো লখনউয়ের বেশ কয়েকটা স্পট আমাদের ঘুরে দেখারও ইচ্ছা আছে, সেগুলো কিভাবে ঘুরবো সব কিছু একে একে শেয়ার করব। তবে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো হোটেল নেওয়া, কারণ প্রচণ্ড বিধ্বস্ত আছি, একটু কষ্টও হচ্ছে, একটু হোটেলে গিয়ে ফ্রেশ হতে চাই। তারপরে স্টেশনের সামনে থেকে কিন্তু আমরা একটা অটো ঠিক করে নিলাম। তো অটো দাদা বললো যে এখানে আশপাশে নাকি অনেকগুলো হোটেল আছে, তো দাদার থ্রু দিয়েই আমরা এখন কটা হোটেল দেখব। তো কোন হোটেল নেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অটোতে কিন্তু পার হেড আমাদের নিচ্ছে 10 টাকা করে। অটো দাদা স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে বেশ অনেকগুলোই হোটেল আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিল। তবে তার মধ্যে থেকে আমাদের পছন্দ মতো হোটেল ছিল এই যে হোটেল গোল্ডেন স্কাই। আমরা রুম নিয়েছি হোটেল গোল্ডেন স্কাইয়ে, এটা স্টেশনের খুব কাছে। আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবো হোটেলের ফ্রন্ট লুকটা। তার আগে চলো এখন রুমের সামনে দাঁড়িয়ে আছি, রুমটা আগে শেয়ার করে নিই। এই যে 205 নম্বর রুম হচ্ছে এই। আমরা 2টো রুম নিয়েছি, যেহেতু আমরা এবারে 4 জন এসেছি লখনউতে। রুমের ভেতরটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড় একটা রুম। এই রুমের ভেতরে কিন্তু রয়েছে বড় একটা বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর এদিকে রয়েছে দেখো 2টো সোফা রয়েছে, এই যে টেবিল রয়েছে, জগ দিয়েছে, আর এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে, এলইডি টিভি রয়েছে এই। আর এদিকে দেখো একটা ওয়ার্ড্রব রয়েছে, এসি রুম, এই যে এসি ব্যবস্থা, আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমটা একটু দেখাই তোমাদের। এই যে এদিকে কিন্তু কমোড রয়েছে, এদিকে এরকম বেসিন, এদিকে গিজার, শাওয়ার, এই যে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। তো রুমে আরেকটা বেশ দারুণ ফ্যাসিলিটিস দেখলাম, ইন্টারকমের কিন্তু ব্যবস্থা আছে। আর এখানে এই যে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এই হোটেলের, তো এখানে মেনু চার্টও দেওয়া আছে। রুমটা তো তোমাদের সাথে দেখালাম, এবারে আসি ভাড়ার কথায়। এই যে রুমটা তোমাদেরকে দেখালাম এটা হলো ডিলাক্স রুম। তো আমরা নিয়েছি নন এসিতে। এখন তো এসির প্রয়োজন নেই, কারণ এখন প্রপার শীতকাল, তোমরা এসি দিয়েও নিতে পারো। নন এসিতে এই রুমের ভাড়া আমাদের পড়েছে পার নাইট হিসেবে 3500 টাকা করে। আর তোমরা যদি এসি নাও তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস নেই, এসিতেও সেই 3500 টাকা করেই পড়বে। আপাতত হোটেলে এসে তো মোটামুটি ভালোই লাগছে সব কিছু দেখে। এই হলো আমাদের হোটেল গোল্ডেন স্কাই, এই যে, আর এটা হলো এন্ট্রি গেট। আর এই যে রোডটা দেখছো, এই রোডটা এই দিকটা থেকে আছে কিন্তু স্টেশন রোড,
আর এই দিকটাতে রয়েছে চারবাগ মার্কেট, ঠিক আছে। আর এই যে আমাদের হোটেলটা, এটা কিন্তু চারবাগেই। আর পরপর অনেক হোটেল রয়েছে, এই দুই সাইডে অনেক হোটেল রয়েছে। এই যে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে, তো আমরা বসে গেছি এখন লাঞ্চ করতে। আমরা কিন্তু আমাদের লাঞ্চের যে অর্ডারটা সেটা আমাদের রুমেই ওনাদেরকে বলেছি প্রোভাইড করতে, ওনারা সেই মতো দিয়ে গেছে। আমি স্ক্রিনে এই হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আর এই নাম্বারটা কিন্তু থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে এই হোটেলে বুকিং করতে পারো এই নাম্বারে ফোন করে। দুপুরবেলার খাওয়া দাওয়া দেখো আমরা কি নিয়েছি। এখানে নিয়েছি জিরা রাইস, দুজনের জন্য 2 প্লেট, কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা করে দিয়েছে, দুজনের হয়ে যাবে। আর এখানে কিন্তু রয়েছে এই যে মটর পনির, বেশ কোয়ান্টিটি কিন্তু অনেকখানি দিয়েছে, কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ, দুজনের হয়ে যাবে। এখানে পেঁয়াজ দিয়েছে, আর এইটাতে আচার রয়েছে। মটর পনিরটার দাম পড়েছে, এক প্লেটের দাম 170 টাকা, যেখানে কোয়ান্টিটি অনেকটা রয়েছে। আর জিরা রাইসের এক প্লেটের দাম পড়েছে 120 টাকা করে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। দুপুরের খাওয়া দাওয়া সেরে হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা রুমে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম চারবাগ মার্কেটের দিকে, কারণ আমাদের আজ লখনৌতে পৌঁছাতেই দুপুর হয়ে গেছিল। আর দুপুরের খাওয়া দাওয়ার পর বিশেষ আর সময় ছিল না সাইট সিন করার জন্য, তাই মার্কেটের দিকেই ঘুরতে এলাম। এখানে রোড সাইড শপিং মার্কেট আর প্রচুর রেস্টুরেন্ট চোখে পড়েছে, তার থেকে আমরা এই দোকানটার থেকেই ডিনার করেছিলাম। দাম রিজনেবল থাকলেও টেস্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। গুড মর্নিং ফ্রম লখনৌ। সকাল সকাল আমরা উঠে গেছি, আজকে আমাদের লখনৌয়ের সেকেন্ড দিন। সকালবেলা উঠে এখন সামনে চলে এসেছে ব্রেকফাস্ট আমরা সারবো। তারপরে কিন্তু লখনৌয়ের বেশ কয়েকটা জায়গা আজকে আমরা ঘুরে দেখব। তো ব্রেকফাস্টে দেখো আমরা কি নিয়েছি। আর এই ব্রেকফাস্ট কিন্তু আমরা অর্ডার দিয়েছি আমাদের যে হোটেলে আছি সেই হোটেল থেকেই। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি এই যে পনির পরোটা, এই যে এখানে 4 পিস পনির পরোটা রয়েছে, সঙ্গে দিয়েছে আচার, এখানে রয়েছে চিনি, আর এই যে এখানে রয়েছে টক দই। এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া সারছি। আমাদের এই 2 পিস পনির পরোটার দাম কিন্তু পড়েছে 130 টাকা করে। আমরা আমাদের হোটেলের সামনে এখন দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের এই সামনের যে রোডটা, এখান থেকেই আর কি টোটো অটো এগুলো পাওয়া যাচ্ছে। তো লখনৌর তো দুটো দিক আছে, একটা হলো পুরানি লখনৌ আর একটা হলো নতুন লখনৌ। তো নতুন লখনৌর দিকে বেশ কয়েকটা পার্ক আছে, আরও অন্যান্য জিনিস আছে। আর পুরানি লখনৌর দিকে বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলো রয়েছে। তো আমরা প্রথমে আজকে সেকেন্ড দিন আমরা ভাবছিলাম যে পুরানি লখনৌর দিকেই যাব, কারণ লখনৌ মানেই একটি ঐতিহাসিক ব্যাপার, নবাবের শহর যেহেতু। তো এখানে এসে গাড়ি ঠিক করতে গিয়ে শুনলাম যে আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার, তার জন্য নাকি ইমামবাড়া বন্ধ। ওই জন্য আমরা ভাবছি যে পুরানো লখনৌর দিকে আমরা আজকাল যাবো না, নতুন লখনৌর দিকেই যাব, ওখানে গিয়ে বেশ কয়েকটা স্পট ঘুরে দেখবো। আর পুরানো লখনৌর দিকে যদিও যাই সেটা তো বেলার দিকে, কারণ বেলার দিকে শুনলাম যে স্পটগুলো ওপেন হবে। আমাদের অটো সামনে এসে হাজির, আমাদের হোটেলের সামনে এসে হাজির হয়েছে, এখন অটোতে উঠবো। লখনৌতে সেকেন্ড দিন সাইট সিনের জন্য আমরা অটো নিয়েছি হোটেলের সামনের মেন রোড থেকে। এখানে বিশেষভাবে বলে রাখা ভালো, পুরানো লখনৌ বা নতুন লখনৌ তোমরা যেদিকেই সাইট সিন করো না কেন, সাইট সিনের গাড়ি যদি সারাদিনের জন্য রিজার্ভ না করে শেয়ারে বা প্রতিটা স্পটে গিয়ে আলাদা আলাদাভাবে গাড়ি নিয়ে ঘোরো, তাহলে খরচ কিন্তু অনেক কম পড়বে। আর যদি সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করো, তাহলে সেক্ষেত্রে 600 থেকে 700 টাকা পড়বে এক একটা সাইড ঘুরতে। তাই আমরা গাড়ি রিজার্ভ করি। আমরা তো অটোয় উঠে পড়েছি, অটো ছেড়েও দিয়েছে। আমরা প্রথমে আজকে যাব চিকেন ফ্যাক্টরি দেখতে। লখনৌয়ে তো চিকেন কারির জিনিস বিখ্যাত। আমাদের এই অটোতে পার হেড 20 টাকা করে পড়ছে। আমরা একটা চিকেন কারির ফ্যাক্টরিতে এসেছি। লখনৌয়ে চিকেন কারি যেহেতু বিখ্যাত, তাই এখানে এসে প্রথমেই ভাবলাম যে আমরা যেহেতু নতুন লখনৌ ঘুরবো, তো চিকেন কারির ফ্যাক্টরিগুলো একটু ঘুরে দেখি এখানে কেমন কি চিকেন কারির দাম পড়বে। কারণ লখনৌয়ে এসেছি চিকেন কারির জিনিস নেবো না, তেমনই একটা প্ল্যান আছে আমাদের। এখানে দেখছি জর্জেট অথবা সিফনের উপরে চিকেন কারির বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি, সালোয়ার পিস এগুলো বিক্রি হচ্ছে। এগুলো বয়েল কটনের উপরে, এগুলো 1000 টাকা থেকে স্টার্টিং বলছে। আর এইটা হচ্ছে ডালমিয়া সিফনের উপরে, দারুণ লাগছে কিন্তু, ব্ল্যাকের উপরে হোয়াইট চিকেন কারি করা। এই যে অল ওভার চিকেন কারির এইটার দাম বলছে 3000। এই যে আমরা জাস্ট এই চিকেন কারির এই দোকানগুলো থেকে বেরোলাম, তো এখানে একটা জিনিস বুঝলাম, দাম একটু বেশি লেগেছে। শাড়িতে মানছি প্রচুর কাজ করা, কিন্তু যেখানে যে জিনিস বিখ্যাত আমার মনে হয় সেখানে সেই জিনিসের দাম একটু কম হওয়া উচিত। আমার এখানে এসে একটু দামটা বেশি লাগছে। তো এখানে নাকি শুনেছি লখনৌতে শুনেছি একটা সস্তার ভালো মার্কেট আছে, সেটাও আমরা ঘুরবো। এখানে শাড়ি এবং কুর্তি দুটোরই দাম আমার বেশি লেগেছে। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করিনি, দেখি এরপরে কোন স্পটে যাওয়া যায় সেখানেই যাবো এবার। এখন আমরা চলে এসেছি গোমতী রিভার ফ্রন্ট পার্কে।
এটা আমাদের আজকের প্রথম সাইট সিন শুরু হলো। তো আমাদের যে অটোটা আমরা নিয়েছিলাম আমাদের হোটেলের সামনে থেকে, সেই অটো নিয়ে আমরা প্রথমে গেলাম চিকন ফ্যাক্টরিতে, আবার ওই অটো নিয়েই কিন্তু আমরা আম্বেদকর দুয়ার পর্যন্ত এসেছিলাম। ওই দুয়ারের ওখানটাতে আমরা অটোটা ছেড়ে দিয়েছিলাম, মানে আমাদেরই এটা মিস্টেক, ওনাকে বললাম যে ওখানে ছেড়ে দিতে, তো উনি ছেড়ে দিয়েছে। পার হেড 20 টাকা করে ভাড়া পড়েছিল অটোতে। তো ওখান থেকে প্রায় আমাদের 5 মিনিট মতো হাঁটতে হয়েছে, মানে আম্বেদকর দুয়ার থেকে সোজা যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা ধরেই চলে আসতে হবে, 5 মিনিট মতো হাঁটতে হবে, আর তারপরেই কিন্তু পড়বে গোমতী রিভার ফ্রন্ট পার্ক। আর পার্কের গেট এটা, এই যে এই পার্কে মনে হয় না কোনো টিকিট রয়েছে, কারণ আমি এখানে কোনো টিকিট কাউন্টার দেখছি না। তো এখন ভেতরে যাই, গিয়ে দেখি যদি টিকিট থাকে তাহলে অবশ্যই জানাবো। পার্কের মধ্যে কিন্তু এরকম পার্কিং এরিয়া আছে, পার্কিং লট, এখানে কিন্তু তোমরা বাইক, 4 হুইলার এইগুলোকে পার্কিং করে রাখতে পারবে। রিভার ফ্রন্ট পার্কে ঢোকার জন্য টিকিট চার্জেস আছে, পার হেড 15 টাকা করে টিকিট। এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট, এখন ভেতরে যাব। তো এটা হলো টিকিট কাউন্টার, এই যে। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা যদি কেউ ব্যবহার করো তার জন্য এক্সট্রা চার্জেস আছে। আর ফোনে তোমরা এমনি ক্যামেরা করতে পারো, ছবি তুলতে পারো, এগুলো অ্যালাউ আছে। মধ্যে তো চলে এসেছি, পার্কের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে বিভিন্ন রকমের গার্ডেন করা রয়েছে পুরো পার্কটা জুড়ে। এছাড়াও জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে, মানে এই সব পার্কগুলো সকালের থেকে যদি তোমরা বিকেলের টাইমে আসো আরও কিন্তু বেশি ভালো লাগবে। যেহেতু আজকে আমাদের পরপর বেশ কয়েকটা স্পট রয়েছে, তাই আমরা প্রথমেই এই পার্কে আসলাম, এরপরে আরও কয়েকটা পার্ক ঘুরবো, অন্যান্য জায়গাগুলোও আছে। তবে এই পার্কটি কিন্তু বেশ সুন্দর লাগছে আমার, পার্কটি বেশ বড়, গোমতী নদীর ধারে রয়েছে এই পার্কটি। অনেকে দেখলাম পার্কে বসে আছে এই সময়টাতে। তবে ন্যাচারাল আমাদের কলকাতার যে বড় বড় পার্কগুলো আছে যেরকমভাবে সাজানো থাকে, এইসব পার্কগুলোও দেখলাম ঠিক তেমনই, খুব একটা ইউনিক কিছু না। তবে যেহেতু লখনৌতে এসেছি, লখনৌর ফেমাস একটি পার্ক, তাই এখানে আমরা ঘুরতে আসলাম। এই যে এখন আমরা চলে এসেছি আম্বেদকর পার্কে। গোমতী পার্কের একদমই পাশে হচ্ছে আম্বেদকর পার্ক। তোমরা চাইলে মেন রোড থেকে যে কোনো একটা অটো কিংবা টোটো নিতে পারো। আম্বেদকর পার্ক পর্যন্ত আসতে পার হেড 10 টাকা করে নেবে। আমরা মেন রোড থেকে একটা গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই আম্বেদকর পার্কের সামনে। তো এই যে হলো পার্কের মেন এন্ট্রিটা, এই যে গেট। এই পার্কের নিশ্চয়ই এন্ট্রি ফি আছে, তো গিয়ে দেখি চল। এটাই কিন্তু পার্কের এন্ট্রি গেট। তো চলুন এখন আমরা ভিতরে এন্ট্রি করব। গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি। তো আমাদের কিন্তু এই আম্বেদকর পার্কে পার হেড 25 টাকা করে টিকিট পড়েছে। টিকিট দেখিয়ে তবেই ভেতরে ঢুকতে হবে। পার্কের ভেতরে এসে যেটা দেখলাম, বিশাল বড় একটা করিডোর করা, পুরো পার্কটাই পাকা করা, মানে নিচটাতে পুরো পাকা মেঝে করা, আর পুরো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো। আর যেহেতু এই আম্বেদকর পার্কে আবার এলিফ্যান্ট পার্কও বলা হয়ে থাকে, কারণ এই পার্কে কিন্তু রয়েছে প্রচুর হাতির স্ট্যাচু, বড় বড় হাতির স্ট্যাচু করা রয়েছে। এছাড়াও পার্কের মধ্যে একটা ফোর্টের মতো জিনিস দেখছি, এটাকে অ্যাকচুয়ালি কি বলে জানি না, একটু কাছ থেকে গিয়ে জেনে তারপরে বলছি। এই আম্বেদকর পার্কটা কিন্তু ভীষণ বড় আর ভীষণই সুন্দর। তো লখনৌ ঘুরতে আসলে কিন্তু এই আম্বেদকর পার্কে ঘুরতে একদম মিস করবেন না। এই যে দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন কিন্তু ফোর্টটার উপরে যাব। ফোর্টটার উপরে কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। তাই ফোর্টটার উপরে সবাই দেখছি যাচ্ছে, সিঁড়ি রয়েছে, দেখি এখন যেতে পারি কিনা। ফোর্টের এন্ট্রান্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন গেটটা, দেখুন গেটটাতে দারুণ ডিজাইন করা, দুপাশে দুটো হাতি রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছে ফোর্টের ভেতরে সবাই যাচ্ছে। এই যে অনেকগুলো সিঁড়ি রয়েছে, তবে সিঁড়িগুলো খুবই ছোট ছোট, যাদের পায়ে ব্যথা আছে তাদেরও কিন্তু যেতে কোনো প্রবলেম হবে। ভিতরে এরকম খুব সুন্দর করে ওয়ালে কিন্তু হাতি, একটা বৌদ্ধের মূর্তি, এইগুলো বানানো আছে। কি লাগছে ভিতরটা। এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম, ফোর্টের ভেতরে তো ঢুকলাম, তবে বাইরে থেকে ফোর্ট দেখা গেলেও এটা কিন্তু ভেতরে একটি আসলে মিউজিয়াম। বাবা সাহেব ডক্টর আম্বেদকরের বিভিন্ন রকমের জীবনী, মানে তার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে আম্বেদকর সাহেবের স্ট্যাচু করা রয়েছে, দারুণ দারুণ স্ট্যাচু। ওনার প্যারেন্টসদের সাথেও এখানে দেখলাম স্ট্যাচু করা রয়েছে, স্ট্যাচুগুলো কিন্তু খুব সুন্দর। আর এই যে মিউজিয়ামটার ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, শুধুমাত্র ফোনের ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও করতে পারবে। তবে এই গ্যালারিটার মধ্যে আমাদের ঢুকে মনে হচ্ছে সেই আমাদের কলকাতার ভিক্টোরিয়ার কথা মনে পড়ে গেল। ভেতরটা একদম ওরকম, পুরো হলঘর টাইপের, অনেক বড়, কিন্তু ভেতরটা খুব সুন্দর। এখানে কিন্তু পুরো লখনৌ সিটিটাকে ম্যাপিং করা আছে বেশ দারুণভাবে। এই যে উপর থেকে দেখুন পুরো লখনৌ টাউনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পার্কটা কিন্তু মোটামুটি ঘুরলাম, যেহেতু পার্কটা অনেকটাই বড়, গোটা দিন লেগে যাবে পার্কটা কমপ্লিট করতে ঘুরে। তো পার্ক থেকে কিন্তু এবার আমরা বেরিয়ে
আবার যাব আমরা আমাদের নেক্সট স্পটে। পার্কের বাইরে থেকে কিন্তু আমরা একটা অটো নিয়ে নিলাম, আর অটো করে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করবো বলে লালবাগে। আর আমাদের অটোতে কিন্তু পার হেড 20 টাকা করে পড়েছে, মানে এখানে একটু বার্গেনিং করার দরকার। এরা এক একজন এক এক দাম বলছিল, পার হেড 20 টাকা করে দিল আমাদের। তবে আমার মনে হয় পার হেড 10 টাকা করে তো যায়। যাই হোক, অটোতে উঠে পড়েছি, চলো যাই। দুপুরের খাওয়া দাওয়া করতে এখন আমরা চলে এসেছি লালবাগে। রেস্টুরেন্টের নাম হচ্ছে দাস্তারখান। লখনউয়ের ফেমাস যে খাবারগুলো সেগুলো নাকি এখানে পাওয়া যায়, আর এই রেস্টুরেন্টে এখানে খুব বিখ্যাত, তাই এখানে চলে এলাম। চলো এখন যাই। দাস্তারখান বলে যে রেস্টুরেন্টটা ছিল, সেই রেস্টুরেন্টের ভেতরে এখন চলে এসেছি। এদের ইন্টেরিয়রটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে দেখলাম অনেকেই বসে খাওয়া দাওয়া করছে, তবে এটা একটা হাইফাই রেস্টুরেন্ট। কলকাতার যে নামি দামি বড় বড় রেস্টুরেন্টগুলো রয়েছে তার মতোই এই রেস্টুরেন্টটা, কারণ আমরা মেনু চার্টটা দেখলাম। এখানে যে কটা ফুড রয়েছে সবগুলোই বেশ মানে দামের মধ্যে। তো এখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, যেহেতু লখনউতে এসেছি বিরিয়ানি তো টেস্ট করতেই হবে। আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর শৈলী দিয়ে ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছে। এছাড়াও নানা রকমের ডিশ এখানে রয়েছে। এই যে আমাদের সামনে এখন বিরিয়ানি এসে হাজির হয়েছে, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। এখানে দেখলাম দামটা একই, তাই আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি। তবে 6 পিসেরও ছিল, আমরা 4 পিসেরটা নিয়েছি। এই যে মাটনের সাইজ। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করলাম, বিরিয়ানিটা খেলাম, মোটামুটি লেগেছে। আমাদের কলকাতার মতো একদমই নয়, অ্যাভারেজ মোটামুটি। এই যে রেস্টুরেন্ট থেকে বেরোলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন আমরা যাচ্ছি আমিনাবাগ শপিং মার্কেটের ওখানে একটা শপিং মার্কেট আছে। এছাড়াও ওখানে বেশ কয়েকটা ভালো ভালো ফুডের দোকান আছে, যেটা লখনউতে ফেমাস। তো চলো যাওয়া যাক। ওই গাড়িতে করেই আমরা আর কি পার্ক থেকে এই পর্যন্ত এলাম। তো দাদা দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই উঠবো আবার। রেস্টুরেন্টের সামনে থেকে আমরা যে টোটোটা নিলাম, ওই টোটো নিয়ে এখন আমরা চলে এসেছি হজরতগঞ্জ এসটি জোসেফ চার্চের সামনে। তো চার্চের সামনে এখন দাঁড়িয়ে আছি। টোটো এখান থেকে ছেড়ে দিয়েছি, আমাদের পার হেড 20 টাকা করে নিয়েছে। আর এই হলো চার্চের ফ্রন্ট লুক। এখানে এসে যেটা দেখলাম, চার্চের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। যারা এমনি ঘুরতে আসবে চার্চে তারা গিয়ে দেখে নিতে পারো। তবে চার্চটা খুব সুন্দর দেখতে। আজকে যেহেতু শুক্রবার, লখনউ ট্রিপে যারা আসবে তাদেরকে রিকোয়েস্ট করবো শুক্রবার দেখে কেউ এসো না। লখনউতে একদিনের ট্রিপ কিংবা দুদিনের ট্রিপ যাই করো না কেন, কেউ শুক্রবার দেখে এসো না, কারণ শুক্রবারে এখানে ম্যাক্সিমাম স্পটগুলো মার্কেটগুলো সবই শুনছি বন্ধ। তো চার্চের এখানে এসে দেখলাম চার্চের বড় গেটটা ওপেন আছে, কিন্তু ভেতরের গেটটা বন্ধ। এই আর কি, সবই বন্ধ। এখন জানি না আমরা কোথায় যাব, চার্চটা একটু দেখে নেই, তারপর আবার জানাচ্ছি যে এবারে আমরা কোথায় যাচ্ছি। একটা আঙ্কেল এরকম তার দিয়ে বাইক, সাইকেল, রিক্সা এগুলো কিন্তু বানাচ্ছে হাতে। এটার দাম বলছে 360 টাকা। এটা বানাতে 5 থেকে 6 ঘন্টা লাগে। এটা হাতে বানিয়েছে, রয়্যাল এনফিল্ড। হজরতগঞ্জে চার্চের সামনের যে মেন রোড ছিল, সেখান থেকে একটা টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি আমিনাবাগ শপিং মার্কেট দেখতে। আমিনাবাগ শপিং মার্কেট হলো কিছুটা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো। এই মার্কেটে সস্তায় প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে। এছাড়াও লখনউয়ের বিখ্যাত চিকনকারি জিনিসপত্র যা এই মার্কেটেই কিন্তু সস্তায় বিক্রি হয়। এছাড়াও এই আমিনাবাগ মার্কেটে রয়েছে লখনউর বিখ্যাত কাবাব আর বিরিয়ানির দোকান। এই মার্কেট থেকে আমরা প্রচুর শপিং করেছি, সাথে প্রচুর খাওয়া দাওয়া করেছি, যার ডিটেলসে একটা ভিডিও আমি আনছি তোমাদের জন্য, যে এই মার্কেটে কি কি পাওয়া যায় আর লখনউ ঘুরতে আসলে তোমরা কি কি ফুড ট্রাই করবে। আর রাতের ডিনারটা আমরা এই মার্কেটের দোকানগুলো থেকেই করেছিলাম। এরপরে রাত 9টা নাগাদ আমরা এখান থেকেই একটা টোটো নিয়ে আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। গুড মর্নিং ফ্রম লখনউ। লখনউ আজকে আমাদের ডে 3। আজকে যেহেতু আমাদের বাড়ি ফেরার দিন, এবারে লখনউ ট্রিপ প্ল্যান আমাদের ছিল 2 রাত 3 দিনের। তো সেই মতো আজকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন রয়েছে। আজকে আমরা পুরান লখনউর দিকে যাব, মানে ওইদিকে ঐতিহাসিক স্থাপত্যগুলো রয়েছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন আমি নিজেও দেখবো। আর আজকেও কিন্তু থাকছে প্রচুর খাওয়া দাওয়া। ইতিমধ্যে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। হোটেলের সামনে থেকে একটা গাড়ি নেবো। আমরা এখন চলে এসেছি বাজপাই কচুরির দোকানে। আর এটা কিন্তু হজরতগঞ্জে, মানে যেখানে আমরা কালকে সন্ধ্যাবেলায় ছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, আজকে সেখানেই আবার চলে এসেছি কচুরি খেতে। এই হলো দোকান বাজপাই কচুরি। এই যে ওরা এখানে খাওয়া দাওয়া করছে, নেওয়াও হয়ে গেছে অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি কচুরি। 2 পিস কচুরি আছে এতে। এই যে চানা মশলা দিয়েছে। 1 প্লেটের দাম 40 টাকা। আমাদের
প্রথম স্পট হচ্ছে মাকবর টম্ব। এটি একটি ঐতিহাসিক প্লেস। তো এখান থেকে গুগল ম্যাপ মেরে দেখলে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আমাদের এই টোটোতে পার হেড 10 টাকা করে ভাড়া বলছে। তো আমরা কিন্তু আজকের যে ঐতিহাসিক স্পটগুলো ঘুরবো তার জন্য কিন্তু কোনো রকম গাড়ি রিজার্ভ করছি না, আমরা শেয়ারেই যাব। ইভেন যেখানে যেমন গাড়ি পাই ঠিক তেমনভাবেই আর কি আমরা যাবো। কীভাবে যাওয়ার তার কারণ একটাই, সেটা হলো গাড়ি রিজার্ভ করলে খরচটা অনেক বেশি পড়ে, আর এক একজন এক এক রকমের ভাড়া বলছে। এইসবের জন্যই আর কি এই প্ল্যানটা আমাদের করা। তো প্রথম স্পট মাকবর টম্ব, এখন সেদিকেই যাচ্ছি, চলো যাই। এখন আমরা চলে এসেছি লখনউয়ের কায়সারবাগে নবাব সাদাত আলী খানের সমাধি দেখতে। এটির নাম হলো মাকবর টম্ব। এখানে ওনার সমাধি রয়েছে। লখনউ শহরে এই সমাধিটি একটি উল্লেখযোগ্য স্থাপত্য। নবাব সাদাত আলী খান দ্বিতীয়ের সমাধি মুঘল স্থাপত্যের প্রতিনিধি বলা যায়। লখনউয়ের কায়সারবাগে নবাব সাদাত আলী খানের সমাধি একটি প্রধান আকর্ষণ। ইনি ছিলেন অওধ প্রদেশের শাসক। এই ভবনটির মধ্যেই আছে তার সমাধি, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। নবাব সাদাত আলী খান দ্বিতীয়ের সমাধির পাশেই আছে তার প্রিয় স্ত্রী খুরশিদজাদির সমাধি, যিনি তার জীবদ্দশায় মারা যান। এই ভবনটির মধ্যেই আছে খুরশিদজাদি ও তার মেয়ের সমাধি। মাকবর টম্ব দেখে আমরা জাস্ট বেরোলাম। তো এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব চাহাতার মঞ্জিল। গুগল ম্যাপে যা ডিস্টেন্স দেখাচ্ছে ওই 700 থেকে 750 মিটারের মতো। তো এখান থেকে আমরা হেঁটেই চলে যেতে পারবো। এছাড়াও তোমরা চাইলে টোটো নিতে পারো। টোটোতে চাহাতার মঞ্জিল পর্যন্ত যেতে পার হেড কিন্তু ওই 10 টাকা মতোই পড়বে, তার বেশি যেন কেউ দেবে না, তার কারণ টোটোওয়ালারা ইচ্ছা মতো এখানে দাম পড়ে। এখন আমরা চলে এসেছি ছাত্তার মঞ্জিলের সামনে। তোমাদেরকে আগে বললাম যে এটা চাহাতার মঞ্জিল, এটা স্পেলিংটা ভুল ছিল। তারপরে এখানে এসে জানতে পারলাম যে এটার আসল নাম হচ্ছে ছাত্তার মঞ্জিল। এই ভবনটিকে আবার আমব্রেলা প্যালেসও বলা হয়ে থাকে লখনউয়ে। এই ভবনটি বেশ বড় আর অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। নবাব গাজীউদ্দিন হায়দারের নির্দেশে তৈরি করা হয়েছিল। যদিও আজকে বন্ধ আছে শুনলাম, মানে আজকে স্যাটারডেতে এই ভবনটি বন্ধ থাকে, অন্যদিন হয়তো খোলা থাকে, ভেতরে যাওয়া যায় হয়তো। কিন্তু এখানে এসে দেখলাম ভবনটির ভগ্নপ্রায় অবস্থা। যেহেতু এটি একটি ঐতিহাসিক প্লেস, তো সেই জন্য বাইরে থেকে দেখতেও ভালো লাগছে। ছাত্তার মঞ্জিল থেকে এখন একটা অটো নিয়ে আমরা যাচ্ছি দ্য রেসিডেন্সি লখনউয়ের দিকে। অটোতে আমাদের পার হেড ভাড়া পড়েছে 10 টাকা করে। তো রেসিডেন্সির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখলাম এখানে মনে হয় টিকিটের ব্যবস্থা আছে, কারণ এখানে গেটের উপরে বড় বড় করে লেখা রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা নিয়ন্ত্রিত এটা। এই রেসিডেন্সি মূলত ব্রিটিশদের বাসভবন বলা হয়, যাকে ব্রিটিশ রেসিডেন্সি বা রেসিডেন্সি কমপ্লেক্স বলে ডাকা হয়। তো চলো এখন ভেতরে। ভারতের ব্রিটিশ শাসনের অন্যতম হলো এই রেসিডেন্সি। ভেতরে আমরা চলে এসেছি, পুরোটা তোমাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাবো। জায়গাটা ঐতিহাসিক হলেও কিন্তু ভগ্নপ্রায় অবস্থা, যেটা এখানে এসে দেখলাম। তবে সামনেটা গার্ডেন করা রয়েছে। এখানে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই, মানে প্রফেশনাল কোনো ক্যামেরা, গিম্বেল, স্ট্যান্ড এগুলো কিন্তু অ্যালাউ নেই। ফোনে ভিডিও করা অ্যালাউ আছে, ছবি তোলাও অ্যালাউ আছে। রেসিডেন্সিতে প্রবেশ মূল্য পার হেড 25 টাকা করে। লখনউয়ের রেসিডেন্সি ভারতের একটি অন্যতম রেসিডেন্সি। এই রেসিডেন্সি 1780 থেকে 1800 সালের মধ্যেই নির্মিত হয়। এটি ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের বাসভবন ছিল। এই রেসিডেন্সিটি 1857 সালে ভারতীয় বিদ্রোহের অংশে লখনউ অবরোধের অধীনে ছিল। যুদ্ধের সময় এই রেসিডেন্সি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকেই এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। রেসিডেন্সি লখনউয়ের ভিতরে কিন্তু এরকম একটা খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম। এটা ইমামবাড়া মসজিদ। কি সুন্দর দেখতে, আর অসাধারণ কাজ করা আছে দেয়ালে সেই পুরনো দিনের। রেসিডেন্সির সামনে যে মেন রোডটা ছিল সেখান থেকেই একটা অটো নিয়ে এখন চলে এসেছি আমরা রুমি দরওয়াজার এখানে। তো এই পর্যন্ত আসতে আমাদের পার হেড 10 টাকা করে ভাড়া নিয়েছে। লখনউয়ের এই রুমি দরওয়াজাকে অনেকে আবার তুর্কি গেট বলেও জানে। গেটটি কনস্টান্টিনোপলের একটি গেটের আদলে তৈরি করা হয়েছে। এই গেটের দুদিকে দুরকম। তো এখানে কিন্তু কোনো রকম টিকিট চার্জেস নেই, এটা ওপেন। এখানে সবাই ক্যামেরা করছে, ছবি তুলছে। ভালো জায়গাটা, আর এই জায়গায় গদরমুখী শুটিং হয়েছিল। রুমি দরওয়াজাকে পুরনো লখনউয়ের প্রবেশদ্বার বলা হয়। এই দরওয়াজাটি মুঘল স্থাপত্য শৈলীর একটি উদাহরণ এবং এই দরওয়াজাটি প্রায় 60 ফুট লম্বা। 1784 সালে এই রুমি দরওয়াজাটি নবাব আসাফউদ্দৌলা নির্মাণ করেছিলেন। রুমি দরওয়াজার পাশেই কিন্তু রয়েছে বড় ইমামবাড়া। এই বড় ইমামবাড়া আসাফি ইমামবাড়া নামেও পরিচিত। ইমামবাড়ার গেটটা কিন্তু বিশাল বড়। ইমামবাড়ার মধ্যেও কিন্তু রয়েছে বেশ কয়েকটা ঐতিহাসিক স্থান। আর একটা কথা তোমাদেরকে বলি, এখানে কিন্তু প্রচুর দালাল ঘুরছে। এখানে টাঙ্গা গাড়ি বিখ্যাত, যেমন মুর্শিদাবাদে গেলে আমরা টাঙ্গা গাড়িতে করে ঘুরি।
আমরা টাঙ্গা গাড়িতে করে ঘুরবো বলে সেরকমই আর কি চিন্তা ভাবনা ছিল, কিন্তু এরা এক একজন এক এক রকমের ভাড়া বলছে, কেউ বলছে 200, কেউ বলছে 300। ন্যাচারালেরও অফ সিজনে 100 টাকাই ঘোরায়। তো এখন যেহেতু সিজন, কোনো মতে কম করতে চাইছে না। তো যাই হোক, এখন ইমামবাড়ার গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব, চলো। ইমামবাড়ায় যাওয়ার জন্য পাহাড়ের 50 টাকা করে টিকিট কাটা হয়েছে। তো এখানে আবার এসে শুনছি ইমামবাড়ার ভেতরে গিয়ে মানে টিকিট দেখিয়ে যখন আমরা এন্ট্রি করবো ভেতরে গিয়ে নাকি গাইড নেওয়া বাধ্যতামূলক। আবার কাপলসরা যদি এখানে যায় তার জন্য নাকি আমার ফাইন হয়ে যাবে। এই সব নিয়ম আমি নিজেও বুঝতে পারছি না, এরকম নিয়ম আগে কখনো আমি শুনিনি। এই যে টিকিটটা আমি কাটলাম 50 টাকা দিয়ে, এতে প্রায় 2-3খানা স্পট আছে ভেতরে, সেগুলোর জন্য এই একটাই টিকিট, আলাদা করে আমাদের আর টিকিট কাটতে হচ্ছে না। তো এখন টিকিট দেখে ভেতরে যাই, দেখি কি সিচুয়েশন ওখানে। 1784 সালে আওধের নবাব আসাফউদ্দৌলা বড় ইমামবাড়া তৈরি করেছিলেন। এই ইমামবাড়ার মধ্যে নবাব আসাফউদ্দৌলার সমাধি রয়েছে, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এই বড় ইমামবাড়া হলো একটি আকর্ষণীয় স্থাপত্য, কারণ এই বড় ইমামবাড়া কমপ্লেক্সটির মধ্যে রয়েছে ভুলভুলাইয়া, যা লখনউয়ের অন্যতম আকর্ষণ। বলা হয় যে এই ভুলভুলাইয়া বারান্দায় পৌঁছানোর জন্য আছে 124টি পথ, তবে ফিরে আসার জন্য আছে মাত্র 2টি গেট। ইমামবাড়ার ছাদ থেকে পুরনো লখনউয়ের একটা দারুণ ভিউও পাওয়া যায়। এছাড়াও ইমামবাড়া কমপ্লেক্সের মধ্যে রয়েছে আসাফি মসজিদ, আর আছে খাড়া কূপ বিশিষ্ট রাজস্থানী স্টাইলের বাউলি। বড় ইমামবাড়া থেকে কিন্তু ঘুরে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। এবার আমরা যাব ছোটা ইমামবাড়া, পিকচার গ্যালারি, ক্লক টাওয়ার, এইগুলো দেখতে। তো বাইরে বেরিয়ে একটা টাঙ্গা ঠিক করে নিলাম, এখান থেকে টাঙ্গাতে কিন্তু নিচ্ছে 100 টাকা করে। প্রথমে আমরা পাইনি, এখন বেরিয়ে দেখছি 100 টাকা করে বলছে, তো তার জন্যই আর কি ভাবছি যে টাঙ্গা করে ঘুরবো। টাঙ্গাতে কিন্তু উঠে পড়লাম, বেশ দারুণ লাগছে। আগে মুর্শিদাবাদে উঠেছি আর এবার কিন্তু লখনউতে উঠলাম, এটা সেকেন্ড টাইম। এখন আমরা টাঙ্গা করে চলে এসেছি পিকচার গ্যালারির এখানে, আর আমার সামনেই রয়েছে ক্লক টাওয়ার। চলো তোমাদেরকে দেখাবো। আর একটা কথা, পিকচার গ্যালারির মধ্যে বিভিন্ন নবাবদের পোর্ট্রেট রয়েছে যেটা শুনলাম, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা নিজেরা গিয়ে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাচ্ছি পিকচার গ্যালারিটা কোথায় আছে। 1838 সালে লখনউয়ের নবাব মোহাম্মদ আলী শাহ গরমে ছুটি কাটানোর জন্য তৈরি করেছিলেন এই বাড়িটি। এই বাড়ির নাম বারোদারি বা 12টা দরজাযুক্ত বাড়ি। এই বাড়িটি এখন আর্ট গ্যালারি রূপে ব্যবহার করা হয়। এই বাড়ির বারান্দা থেকে একটি দারুণ ভিউ পাওয়া যায়। একদিকে ক্লক টাওয়ার আর একদিকে রয়েছে সাতখান্ড, আর তার মাঝে আছে বিশাল এক জলাশয়। শোনা যায় একসময় এই জলাশয়ের পাশেই বসতো মিনা বাজার। পিকচার গ্যালারি থেকে কিন্তু আমরা এখন চলে এসেছি সাতখান্ডা। তো এই সাতখান্ডা হলো একটা হিস্ট্রিক্যাল ইমারত। লখনউয়ের নবাব মোহাম্মদ আলী শাহ পুরনো শহর ও রাজকীয় ভবনগুলি দেখার জন্য এই সাতখান্ড নামেই ওয়াচ টাওয়ারটি তৈরি করেছিলেন। তবে এটির নাম সাতখান্ড হলেও 4টি খণ্ডই তৈরি সম্পন্ন হয়েছিল। আমাদের টাঙ্গা কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে সাতখান্ডার সামনে। সাতখান্ডাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু চলে এসেছি আমরা ছোট ইমামবাড়া দেখতে। সাতখান্ডার পাশেই রয়েছে ছোট ইমামবাড়া, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এলাম। এখানে ছোট ইমামবাড়া ঢোকার জন্য রয়েছে প্রথমে ছোট গেট, তারপরে ছোট গেট দিয়ে এন্টার করবার পরেই রয়েছে ছোট ইমামবাড়া। চলে এখন ভেতরে যাই। ছোট ইমামবাড়া, যা হুসেনাবাদ মোবারক নামে পরিচিত, এখানে মোহাম্মদ আলী শাহের কন্যা আসিয়া বেগমের সমাধি আছে। চলে এসেছি এখন আমাদের হোটেলের এখানে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তার কারণ হলো আজকে যেহেতু আমাদের লখনউয়ের 3rd ডে ছিল, শেষ দিন, আমাদের ট্রেন রয়েছে রাত 8টাতে, যে ট্রেন ধরে আমরা পৌঁছাবো কলকাতা স্টেশন পর্যন্ত। লখনউ ট্যুর প্ল্যানের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো তাহলে, টাটা।